মাঝে মধ্যে আপনাদের কাছ থেকে কমেন্ট পাইছিলাম ভাই আপনার কাছ থেকে অনেকদিন যাবত আমরা কোনো গেমিং ল্যাপটপের ভিডিও পাচ্ছি না। আজকে আমরা একটা কম দামি বলতে পারেন কম দামি গেমিং ল্যাপটপ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। একটা ওভারভিউ থাকবে। কম দামি ল্যাপটপ মানে গেমিং ল্যাপটপ হিসাবে এটা কম দামি গেমিং ল্যাপটপ। এই ল্যাপটপটা কম দামি হলেও এটা স্পেক ওয়াইজ যা অফার করছে যদি মার্কেটের অন্যান্য মানে এর সেম প্রাইসে অন্যান্য ল্যাপটপের সাথে কম্পেয়ার করতে চাই তাহলে বেশ কিছু জায়গায় এগিয়ে আছে। যেমন RTX 3050 6GB রয়েছে এর মাঝে। এর পাশাপাশি আরো অন্যান্য যা কিছুই আছে প্রায় সবকিছুতে কম্পিটিটরদের থেকে বেশ কিছুটা এগিয়ে থাকছে। এখন স্পেক আছে অনেক কিছু আছে মানে ভালো রেজাল্ট দেবে এমনটা তো নাও হতে পারে, রাইট? তো সেই বিষয়গুলোই আজকে আমরা ফাইন্ড আউট করবো। মূলত আজকে আমরা কথা বলতে যাচ্ছি HP Victus 15 নিয়ে। স্পেসিফিক মডেল নাম্বারটা দেওয়া থাকলো। তো এই ল্যাপটপটা আমাদের কাছে কিন্তু পাঠিয়েছিল নেটন টেক প্রায় আরো মাসখানেক আগে। তাদের কাছে রাইট নাও এটা আপনারা পেয়ে যাবেন 96,000 টাকাতে। এইটা হলো রেগুলার প্রাইস, বাট স্যামজন চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য একটা স্পেশাল অফার তো অবশ্যই থাকা উচিত। তারা ফ্ল্যাট 3,000 টাকা ডিসকাউন্ট আপনাকে দিচ্ছে। জাস্ট একটা কুপন ব্যবহার করবেন SAM300, এটা ব্যবহার করলে 3,000 টাকা আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। তখন কিন্তু দাম অনেকটাই কমে যায়। আবার এর সাথে আপনারা একটা A4 টেকের ওয়্যারলেস মাউসও ফ্রিতেই পেয়ে যাচ্ছেন। এটা দেখে না খুব সহজেই বোঝা যায় যে এটা গেমিং ল্যাপটপ বা রেগুলার ল্যাপটপের থেকে একটু ডিফারেন্ট ডিজাইন। যেমনটা দেখছেন এর আশেপাশে কোথাও HP ব্র্যান্ডিং নেই। HP ল্যাপটপগুলোতে আমরা বড় সড় করে HP-টা লেখা দেখি আর কি, ওদের যে লোগোটা, বাট এইখানে আমরা ভি দেখছি। মানে দেখে মনে হবে এটা অন্য কোনো ব্র্যান্ডের একটা ল্যাপটপ। জাস্ট আপনি এই যে এখানে যদি লক্ষ্য করেন তবে এখানে দেখবেন ডিজাইনড অ্যান্ড ইঞ্জিনিয়ার্ড বাই HP। এটা দেখে বুঝবেন যে এটা আসলে HP-র ল্যাপটপ। তবে এই ল্যাপটপ যে খুব হালকা এমনটা না। 2.29 কিলোগ্রাম হলো এর ওয়েট। বিল্ড ম্যাটেরিয়ালস হিসেবে আসলে প্লাস্টিক রয়েছে, তবে এটা ম্যাট ফিনিশ হওয়ার দরুন জিনিসটা দেখে ভালো লাগছে। তবে আমি দেখছিলাম স্মাজেস বসে এটার উপরে, মুছে ফেলে চলে যাবে অবশ্যই। আর একটা জিনিস খেয়াল করলাম আমাদের গত 1 মাসের ব্যবহারে এই যে ভি লোগোটা এইটার উপরে যদি কোনো কিছু দিয়ে মানে একটু লাগে আচর টাচর সেই ক্ষেত্রে স্ক্র্যাচ পড়তে পারে আর কি। আর লিডটা এটা একটু নড়ে, যেমনটা দেখছেন একটু দোলা খায় আর কি হালকা। তো যদি ফ্যানের বাতাসটা একটু হেভি হয় সেক্ষেত্রে নড়ার পসিবিলিটি আছে, যে বিষয়টা একটু অ্যানোয়িং লাগতে পারে অনেকের কাছেই। নিচদিকটাতে এয়ার ইনটেক দেখছি বেশ বড় সড়ো, আর এই যে এখানে ভেন্ট মূলত এই জায়গাটা দিয়ে এয়ারফ্লো হয় আর কি। আর আয়োপোর্টসের ক্ষেত্রে প্রয়োজনীয় সব কিছুই আছে, তবে আমার কাছে মনে হচ্ছে একটু লিমিটেড। এটার বড় সড়ো জায়গা আছে, চাইলে ওরা আরও কিছু অ্যাড করতে পারতো আর কি। কী কী আছে সব কিছু আমি লিখে দিলাম, মেনশন করে দিলাম আর কি। বাট যে বিষয়টা নিয়ে আসলে সুনাম করতেই হবে তা হলো এইখানে আপনারা একটা SD কার্ড স্লট পেয়ে যাচ্ছেন একদম বডিতেই। এই জিনিসটা ভাই ক্রিয়েটরদের খুব কাজে লাগে, বিশেষ করে আমাদের। আমি যেমন ম্যাক স্টুডিও ব্যবহার করি, তো ওটার সাথে গিয়ে আলাদা কোনো কার্ড রিডার ব্যবহার করতে হয় না। এটা আসলে খুবই প্যারার একটা বিষয়। কার্ড রিডার অনেক সময় ফার্স্ট কাজ করে না, অনেকগুলো পায় তো পায় না। সো এটা আপনি ডেডিকেটেডলি এখানে পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এবার ল্যাপটপ খুলে যদি ভিতরে চলে যাই আমরা একদম ফুল সাইজ একটা কিবোর্ড পেয়ে যাচ্ছি। এখানে নিউমেরিক কিবোর্ড পেয়ে যাচ্ছি যাতে ব্যাকলাইট রয়েছে, তবে এটা অ্যাডজাস্টেবল না, একটা ফিক্সড লাইট। আপনি চাইলে এটাকে অন অফ করতে পারবেন, এটুকুই। আর এইটার ট্রাভেল ডিস্টেন্স অর্থাৎ মানে কি ট্রাভেল ডিস্টেন্স আমরা দেখছি 1.5 মিলিমিটারের মতো আর কি। তবে কিগুলো বেশ ক্লিক একটা ফিল দেবে এবং রেগুলার সাইজ হওয়াতে কাজবাজ করেও বেশ মজা পাওয়া যাচ্ছিল। কিন্তু একটা বিষয় নিয়ে বলা উচিত, ডিলেট বাটন আর এদিকে হচ্ছে পাওয়ার বাটনটা একদম পাশাপাশি ওটা রাখছে। তো এইখানে যদি কোনো কারণে একটু মিস করে আর কি, সেই ক্ষেত্রে আপনি বন্ধও করে ফেলতে পারেন আর কি, ব্যাপারটা এমন হয়ে যেতে পারে। এর টাচপ্যাডটা মোটামুটি আমার কাছে রেগুলার সাইজেই মনে হয়েছে, খুব আহামরি বড় খুব ছোট এমনটাও না, বাট অল জেস্টার সাপোর্টেড এটা। ডিসপ্লের প্রসঙ্গে আসলে ডিসপ্লেটার বেজল বেশ ন্যারোই, তবে আপার চিন লোয়ার চিন বেশ মোটাসোটা। বিশেষ করে লোয়ার চিনে আমরা দেখবো এখানে বড়সড় করে ভি লোগোটা আছে আর কি, এটা একটু মোটাসোটা লাগতে পারে। 16:9 অ্যাসপেক্ট রেশিওর এই ডিসপ্লের সাইজ হলো 15.6 ইঞ্চ। ডিসপ্লের উপরে আমরা দেখছি হচ্ছে ক্যামেরা, HD রেজুলেশনের ক্যামেরা আর কি মূলত। তবে এর ফিল্ড অফ ভিউ বেশ ভালো এবং রেগুলার ক্যামেরা মানে ল্যাপটপের ক্যামেরাগুলো যেমনটা হয় ওরকম টাইপের রেজাল্ট মনে হয়েছে। লাইট দিলে ঠিকঠাক রেজাল্ট দিতে পারছে এটা। ডিসপ্লে রেজুলেশন 1920x1080p মানে ফুল HD রেজুলেশনের 144 হার্টজ হাই রিফ্রেশনের ডিসপ্লেটা অবশ্যই। টেকনোলজি LED IPS। এই ডিসপ্লের ব্রাইটনেস 250 নিটস। এই জায়গাটা আমার কাছে একটু কম মনে হয়েছে। এটা 300 নিটস হলে জিনিসটা আরও বেশি সুন্দর লাগতো, মানে যে কোনো কিছু দেখতে তখন আরও বেশি ভিভিড আরও সুন্দর লাগতো, আর একটু ব্রাইট হলে আর কি। এই ডিসপ্লেটা 99% sRGB অ্যান্ড DCI-P3 78% কভারেজ দেয়। রেসপন্স টাইম 9 ms। এই জিনিসটা অনেকে হয়তো একটু নোটিস করতে পারেন আর কি। তো এই ডিসপ্লেটার আউটপুট নিয়ে বলতে গেলে আমার কাছে মনে হয়েছে একটু ওয়ার্মের দিকে কালারটা দেয়, মানে এটার কালার একদম একুরেট মনে হয়নি। যারা কিনা ওই যে ভিডিও এডিটিং বলেন বা গ্রাফিক্সের কাজবাজ করার চিন্তা ভাবনা করবেন তাদের কাছে ডিসপ্লেটা একুরেট মনে হবে না। এখন যদি বলেন যে আমি গেমিং টিমিং করবো, আমি ভিডিও টিডিও দেখবো, সে সমস্ত কাজের জন্য কি চলে? সে সমস্ত কাজের জন্য একদমই ঠিকঠাক আছে, তাতে সমস্যা হওয়ার কথা না। বাট হাই রিফ্রেশের বিষয়টা আছে, এইটা আবার ঠিকঠাকভাবে পুশ করতে পারছে। তো ডিসপ্লের এই কালার একুরেসির বাইরে গিয়ে বাকি সবকিছু মোটামুটি ভালো লাগছে। আর ওই যে 300 নিটস পর্যন্ত যদি ব্রাইটনেস দিত তাহলে এইটা আরো বেশি কালারফুল, আমাদের চোখে দেখতে আরো বেশি ভালো লাগতো আর কি। আচ্ছা, এবারে ফাইনালি এর আসল জায়গায় যাওয়া যাক, আই মিন প্রসেসর। ল্যাপটপটাতে Core i5 13420H রয়েছে, যা মূলত 8 কোর 12 থ্রেডের একটি প্রসেসর। এখানে 4টি পি কোর রয়েছে এবং 4টি ই কোর রয়েছে। পি কোরগুলো হলো 4.6 GHz এর এবং ই কোরগুলো হলো 3.4 GHz এর। আর 12 MB ক্যাশ মেমোরি, 45 ওয়াট বেস পাওয়ার এবং
টার্বো বুস্টে এটা 95 ওয়াট পর্যন্ত দিতে পারে। এদিকে র্যাম রয়েছে 8GB DDR4 এর 3200 মেগাহার্টজের আর কি, তবে আপনি চাইলে এখানে র্যাম বাড়াতে পারবেন। এবং সত্যি বলতে এই ল্যাপটপের সাথে মানে ওর যে অ্যাকচুয়াল পারফরমেন্সটা সেটা পেতে গেলে আমার মনে হয় র্যাম বাড়িয়ে নেওয়াটাই উচিত হবে। মেমোরি হিসেবে PCIe Gen 4 NVMe M.2 SSD রয়েছে যা 512GB, এবং গ্রাফিক্স সেকশনে রয়েছে RTX 3050 6GB DDR6, RTX 3050 আবার 6GB। এটা আমার মনে হয় এরকম প্রাইস পয়েন্টে আসলে রাইট নাও একদমই অ্যাভেলেবল নেই, আপনাকে কিনতে গেলে হয়তো 1 লক্ষ প্লাস করতে হচ্ছে। তো এই ল্যাপটপটার একদম বেসিক ইউজ থেকে আমরা আস্তে আস্তে একটু পারফরমেন্স সেন্ট্রিক কাজবাজের দিকে যাচ্ছি বা গেমিং এর দিকে যাচ্ছি। রেগুলার কাজবাজ সেগুলো খুব সহজে হ্যান্ডেল করতে পারে, যেমন অফিস ওয়ার্কগুলো যদি করতে চান ডেফিনেটলি এটা খুব দারুণভাবে হ্যান্ডেল করতে পারবে। তবে আমরা এখানে ট্রাই করছিলাম আসলে প্রিমিয়ার প্রো এবং ফটোশপে ট্রাই করছিলাম, তো ফটোশপে ভালো রেজাল্ট দিয়েছে। প্রিমিয়ার প্রোর ক্ষেত্রে আমরা দেখছিলাম 4K ভিডিও যদি এডিট করতে চান 8GB র্যাম যুক্ত এই ল্যাপটপটা দিয়ে আমরা দেখছিলাম 4K ভিডিও এডিট করা যায়, তবে প্রক্সি করে নিতে হবে এবং সেই ক্ষেত্রে আপনি ভালো রেজাল্ট পাবেন। যদি প্রক্সি না করে ট্রাই করেন সেই ক্ষেত্রে আপনি মাঝে মধ্যে লাগের দেখা পাবেন, রিয়েল টাইম প্লেব্যাক পাচ্ছেন না, ঝামেলা করবে বেশ কিছুটা। আবার অনেকটা ডিপেন্ড করে আপনি আসলে কতগুলো লেয়ার ব্যবহার করছেন, কেমনভাবে কালার কারেকশন করছেন, কত কি দিচ্ছেন, এর উপরে প্রেশার কতটুকু দিচ্ছেন। তো সবকিছু মিলে যা মনে হলো প্রক্সি করে নিলে বেটার আউটপুট পাওয়া যাবে 4K এর ক্ষেত্রে। বাট 1080p যদি ভিডিও হয় সেক্ষেত্রে আপনি খুব ইজিলি এটাতে এডিট করতে পারছেন, তখন কোনো প্যারায় পড়বেন না। ইভেন 60fps বা হাই এফপিএস এর ভিডিওগুলো আপনি 1080p এর ক্ষেত্রে ইজিলি এডিট করতে পারবেন। বেঞ্চমার্কিং করা হয়েছিল, গিগবেঞ্চ স্কোর দেখা হয়েছিল, তো যেমনটা আপনারা দেখছেন আর কি। বলতে গেলে এরকম প্রাইস পয়েন্টের অন্যান্য ল্যাপটপের সাথে কম্পেয়ার করতে গেলে এটা একটা ভালো রেজাল্ট দিচ্ছে স্কোরের দিক থেকেও। এরপরে গেমিং টেস্টের জন্য আমরা এখানে ভ্যালোরেন্ট ট্রাই করছিলাম প্লাগ ইন অবস্থায় এবং দেখছিলাম মোটামুটি ম্যাক্স সেটিংসে এইটা 720p-তে 161 এর মতো এপিএস, অন্যদিকে 1080p এর ক্ষেত্রে 112 এপিএস দিতে পারছে। এবং ল্যাপটপের টেম্পারেচার মোটামুটি 20 মিনিটসের পরে দেখছিলাম 75 ডিগ্রির কাছাকাছি। সাইবারপাঙ্কের ক্ষেত্রে অ্যাভারেজ আমরা 44 এপিএস দেখছিলাম এবং সর্বোচ্চ সেটা 53 এপিএস এর মতো শো করতে পারছিল, এবং টেম্পারেচারের ক্ষেত্রে কিন্তু আগের মতো সেম দেখছিলাম। GTA 5 এর ক্ষেত্রে প্লাগ ইন অবস্থায় আমরা দেখছিলাম এটা মোটামুটি 20 মিনিট গেমিং এর ক্ষেত্রে 78 ডিগ্রির কাছাকাছি চলে আসে, এবং এপিএস এর ক্ষেত্রে 77 থেকে 80 এর মধ্যে আর কি ঘোরাফেরা করছিল। আর র্যাম কনজাম্পশন ছিল প্রায় 7GB মতো। গেমিং এসে আমাদের মনে হয়েছে এই ল্যাপটপটা যখন কিনা হেভি প্রেশার নিয়ে ফেলে, যখন কিনা অতিরিক্ত হিট জেনারেট করে ফেলে, তখন থার্মাল ম্যানেজমেন্ট করতে গিয়ে কিছুটা টোটাল ডাউন করে। তবে সত্যি বলতে 8GB র্যাম এইটা আসলে গুড এনাফ না, অবশ্যই আপনার কাছে কিছুটা কম লাগবে, সেটা গেমিং টাইমে আপনি ফেস করবেন। তো আমার সাজেশন থাকবে অবশ্যই আপনারা এখানে র্যামটা বাড়িয়ে নেবেন, সেক্ষেত্রে এটার প্রপার আউটপুটটা আপনারা পাবেন। তারপর অবশ্যই বলতে হবে 93,000 টাকার ল্যাপটপ হিসেবে ভালো পারফরমেন্স দিতে পারছে, যখন কিনা মার্কেটের আমরা অন্য ল্যাপটপের সাথে কম্পেয়ার করতে যাব। আরও ভালো বিষয় হলো এখানে আপনারা ওয়াইফাই 6 এবং ব্লুটুথ 5.3 পেয়ে যাচ্ছেন। একদম লেটেস্ট ব্লুটুথ পাওয়াতে যারা কিনা ওই যে ওয়্যারলেস ইয়ারফোন টেলিফোন ব্যবহার করবেন তাদের জন্য একটা বাড়তি সুবিধা হিসেবে থাকলো। ল্যাপটপটাতে আপনারা বিল্ট ইন উইন্ডোজ 11 হোম এডিশন এবং ডেডিকেটেড এখানে কিন্তু মাইক্রোসফট অফিস পেয়ে যাচ্ছেন। রয়েছে ডুয়াল স্পিকার। আপনার হয়তো প্রথম দেখায় মনে হতে পারে স্পিকারগুলো এই যে এখানে আছে, বাট না, আসলে ওটা জাস্ট ডিজাইন। স্পিকার বটম ফায়ারিং, লাউডনেস মোটামুটি ভালোই এবং ক্লিয়ার সাউন্ড পেয়েছি। এটার সাউন্ড স্টেজ বেশ ভালো, সেপারেশনও ভালো ছিল। প্লাগ আউট অবস্থায় আপনি যখন চালাবেন অবশ্যই ব্যাটারি লাগবে, এবং এর মাঝে রয়েছে 4 সেল 70 ওয়াট আওয়ারের ব্যাটারি, আর আপনারা এর বক্সে পেয়ে যাচ্ছেন 150 ওয়াটের একটি স্মার্ট এসি পাওয়ার অ্যাডাপ্টার। ব্যাটারি ব্যাকআপ একটা গেমিং ল্যাপটপ হিসেবে মোটামুটি ডিসেন্ট আমি বলবো। 1.5 আওয়ার্স বা কিছুটা প্লাস আপনি পেতে পারেন গেমিং টাইমে, যখন কিনা আপনি হেভিলি ইউজ করবেন, ব্রাইটনেস মোটামুটি ভালো থাকবে ওই অবস্থাতে। যদি কিনা একদম মানে রেগুলার ওই ধরনের কাজবাজ করে থাকেন বা ব্যাটারি সেভিং মোডে আসলে ব্যবহার করেন, তখন কিন্তু এই ল্যাপটপ প্রায় 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টার কাছাকাছি আপনাকে একটা ব্যাকআপ দিয়ে ফেলবে। তো এই ছিল HP Victus 15 এর একটা ওভারভিউ। মোটামুটি একটা আইডিয়া পেয়েছেন এই ল্যাপটপটা আসলে কতটুকু কি ডেলিভার করতে পারে, এবং আমরা যেমনটা দেখছিলাম স্পেক ওয়াইজ দাম অনুযায়ী সে সবচেয়ে টপে আছে, ভালো কিছু অফার করছে, এবং পারফরমেন্সের দিক থেকেও কিন্তু খারাপ না। কিছু কিছু জায়গায় অবশ্যই কমতি আছে, যেমনটা আমি বলছিলাম যে ডিসপ্লের কালার অ্যাকুরেসিতে আমরা একদম ওই জায়গাটা পাচ্ছি না হয়তো। আর বলছিলাম ইন্টারফেস পোর্টের ক্ষেত্রে আরো কিছুটা বেশি ওরা দিতে পারতো, যেহেতু জায়গা আছে এই ল্যাপটপটাতে, বেশ বড় সড়ো মোটা সোটা ল্যাপটপই তো বলা যায়। আরেকটা বিষয় ছিল 8GB র্যাম। র্যামটা কম মনে হয়েছে, এইটার টোটাল স্পেকের সাথে র্যামটা অবশ্যই কম, তো সেই জায়গায় এই সমস্ত জিনিস দিয়ে দিলে আমার মনে হয় আর কমপ্লেনগুলো থাকতো না। তারপরেও এই ল্যাপটপ অবশ্যই রিকমেন্ড করার মতো, যখন কিনা আপনার বাজেট হয়ে যাবে 90K এর মতো এবং আপনি চাচ্ছেন একটা গেমিং ল্যাপটপই নেবেন, তবে অবশ্যই আপনার সেল সার্ভিস ওয়ারেন্টির কিছু বিষয় থাকে, সেই বিষয়গুলো আপনারা মাথায় রাখতে পারেন। যখন কিনা আপনি একটা আনঅফিশিয়াল ল্যাপটপ কিনছেন সেটার ক্ষেত্রে আসলে ওয়ারেন্টিটা কেমন কি হতে পারে এই বিষয়গুলো মাথায় রেখে নিশ্চয়ই আগাবেন। সেক্ষেত্রে আমাদের আজকের ভিডিও স্পন্সর নেটওনের সাথে আপনারা যোগাযোগ করে নিতে পারেন, তাদের সার্ভিসগুলো আরো বেটারভাবে জেনে দেন বুঝে আপনারা অবশ্যই এটা পারচেস করতে পারেন। আপনাদের কাছে এই ল্যাপটপ কেমন লেগেছে এইটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর এরপরে আমাদের কাছে আসলে কোন ধরনের ল্যাপটপের আপনারা ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন, অনেক বেশি ভালো।